রক্ষণের ভিত্তি বা হিসাব নিকাশের ভিত্তি। সাধারণত আমাদের অ্যাকাউন্টিং এর হিসাব রক্ষণের ভিত্তি হচ্ছে দুইটি। প্রথমটি হচ্ছে নগদান ভিত্তি, দ্বিতীয়টি হচ্ছে বকেয়া ভিত্তি। নগদান ভিত্তিতে শুধু নগদে লেনদেনের আদান প্রদানই লিপিবদ্ধ করা হয়, যেমন নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য ক্রয়। কিন্তু বকেয়া ভিত্তিতে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করা হয়। তোমরা এখানে লেখাটা দেখতে পাচ্ছ, নগদ প্রাপ্তি প্রদান, অনগদ এবং বকেয়া সকল ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় বকেয়া ভিত্তিতে। বকেয়া ভিত্তি হচ্ছে আইএফআইআরএস এন্ড জিএএপি গ্যাপ এই ভিত্তিতে সমর্থন করে। তো প্রশ্নে আসতে পারে যে হিসাব বিজ্ঞানের বা হিসাব রক্ষণে কোন ভিত্তি গ্যাপ এবং আইএফআরএস সমর্থন করে। তো তখন হচ্ছে আনসার হবে যে বকেয়া ভিত্তি। গ্যাপের ফুল মিনিং হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এটা ফুল মিনিংও আমাদের প্রশ্নে আসে অনেক সময়। আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো এখন। আম, তোমরা এখানে প্রশ্নেতে পড়তে পারছো, নভেম্বরের 28 তারিখে একটি কাপড়ের দোকান 10,000 টাকার কাপড়ের অর্ডার পাওয়া যায়। নভেম্বর 30 তারিখে কাপড় ডেলিভারি করা হয়। ডিসেম্বরের 10 তারিখ কাপড়ের মূল্য বাবদ চেক গ্রহণ করা হয়। ডিসেম্বরের 11 তারিখ চেকটি ব্যাংকে জমা করা হয়। আইএফআরএস অনুসরণ করা হলে উক্ত 10,000 টাকার কখন অর্জিত হয়েছে বলে গণ্য হবে। দেখো এখানে হচ্ছে প্রশ্নটা একটু ট্রিকি। যেমন হচ্ছে বলছে আইএফআরএস অনুসরণ করা হলে, তো আইএফআরএস এর অনুসরণ করবে কোন ভিত্তি? আমাদের বকেয়া ভিত্তি হচ্ছে আইএফআরএস অনুসরণ করে। সেই জন্য হয়েছে নভেম্বরের 30 তারিখ। নভেম্বরের 30 তারিখ কেন হয়েছে? যেমন হচ্ছে আমরা অর্ডার পেয়েছি, তো এটা হচ্ছে লিপিবদ্ধ হবে না। আমরা যেদিন কাপড়টা হচ্ছে ডেলিভারি করেছি সেদিনই লিপিবদ্ধ হবে, সেই জন্য হচ্ছে নভেম্বর 30 তারিখ হচ্ছে অর্জিত হয়েছে বলে গণ্য হবে। কিন্তু এটা যদি আবার বলতো যে আম, বকেয়া ভিত্তি না, নগদান ভিত্তিতে যদি লিপিবদ্ধ করার কথা বলা হতো, তাহলে এটা হতো হচ্ছে আমরা যেদিন হচ্ছে টাকাটা পেয়েছি সেদিনের ডেটটা, যেমন উম, 11 ডিসেম্বর 11 আমরা চেক পেয়েছি, সেটা হচ্ছে তখন হতো। উম, দ্বিতীয় প্রশ্নটা যদি দেখো, নগদান ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ করা হয় যখন নগদ গ্রহণ করা হয়। এখন আমরা লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। লেনদেনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো অর্থের মূল্যের পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন করে কমপক্ষে দুইটি পক্ষ জড়িত থাকা। লেনদেনের প্রধান শ্রেণীবিভাগ, প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনকে দুটি ভাগে ভাগ করা হয়: বহির্লেনদেন, আন্তঃলেনদেন। এখন অনেক সময় হচ্ছে আমাদের এডমিশনে প্রশ্ন আসে যে উম, লেনদেন কি? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট। আবার এটাই উল্টো ভাবে হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে, হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট কি? তখন হচ্ছে তোমরা আনসার দেওয়া হচ্ছে লেনদেন। নিম্নে কোন ঘটনাটি লেনদেন নয়? মজুত পণ্যের মূল্যবৃদ্ধি। যখন মজুত পণ্যের মূল্যবৃদ্ধি মনে হচ্ছে মুদ্রাস্ফীতি হয়েছে, এটা অবশ্যই হচ্ছে আহ, তোমার লেনদেন নয়। নিম্নে কোনটিকে আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? যন্ত্রপাতির এর অবচয় ধার্য করা হলো। যেমন অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন, সেজন্য হচ্ছে এটা হচ্ছে আন্তঃলেনদেনের হিসাবে চলে গেছে। এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি আলোচনা করলাম না। এখন হচ্ছে এটা তোমরা দেখতে পারো। এখন হচ্ছে হিসাব, সংযুক্ত হিসাব আর বিপরীত হিসাব। তো হচ্ছে সম্পত্তির বিপরীত হিসাব কি? সম্পত্তির বিপরীত হিসাব হচ্ছে পুঞ্জীভূত অপচয়। দায়, দায়ের বিপরীত হিসাব কি? ঋণপত্রের বা বন্ডের বার্তা। মালিকানা সত্ত্বের বিপরীত হিসাব কি? উত্তোলন লভ্যাংশ বা ট্রেজারি স্টক। আয়ের বিপরীত হিসাব হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা। ব্যয়ের বিপরীত হিসাব হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় বার্তা। এখানে বিপরীত হিসাব দ্বারা হচ্ছে যেমন সম্পদকে যা রিডিউস করে, মানে সম্পদকে যা কমিয়ে ফেলে, এগুলোই হচ্ছে বিপরীত হিসাব। দায়কে যা কমাবে, মালিকানা সত্ত্বকে যা কমাবে, আয়কে যা কমাবে, ব্যয়কে যা কমাবে বা বৃদ্ধি করবে, এরকম আর কি। বিপরীত হিসাব দ্বারা হচ্ছে এটাই বোঝাচ্ছে। এখানে দেখতে পারো যে সম্পদ এর কিছু নাম দেওয়া আছে, আমি আর পড়ছি না, তোমরা পড়ে নাও। দায়, অনেক সময় যে প্রশ্ন আসে যে দায় কি? দায় হচ্ছে সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি।
বা তৃতীয় পক্ষ কারা? যারা হচ্ছে পাওনাদার, পদেয় বিল, অগ্রিম আয় যারা দেরা দাবি রয়েছে তারা। মালিকানা সত্ত্ব কি? অনেক সময় যে প্রশ্ন আসে যে মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে সম্পদের উপর মালিকের দাবি। আয়, পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে যা অর্জিত হয় তাই হচ্ছে আয়। যেমন বিক্রয় সেবা হয়। ব্যয়, নির্দিষ্ট হিসাবকালে আয় অর্জনের সাথে সম্পর্কিত সেবা গ্রহণকে ব্যয় বলে। আমরা কিছু এখন এমসিকিউ প্রশ্ন দেখতে পারি। বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে? ক্রেডিট, মানে সম্পত্তি হচ্ছে আমাদের ডেবিট, তো বিপরীত হচ্ছে যা হচ্ছে সম্পদকে কমাবে। তো কমানোর জন্য হচ্ছে ক্রেডিট দরকার, ডেবিটকে একমাত্র কমাতে পারে ক্রেডিট। ডেবিট হচ্ছে বৃদ্ধি করে, কিন্তু ডেবিটকে ক্রেডিট হচ্ছে কমিয়ে ফেলে। পুঞ্জীভূত অপচয় হলো প্রতি হিসাব, বা বিপরীত হিসাব। বিক্রয় বার্তা কোন ধরনের হিসাব? এটা হচ্ছে বিপরীত আয়। যে সকল হিসাবের সাধারণত ডেবিট উদ্ধৃত থাকে, সম্পত্তি, ব্যয়, লভ্যাংশ। আমাদের ক্লাস 9-10 আমরা প্রথমেই শিখতাম যে সম্পদ, ব্যয়, আহ উত্তোলন এগুলো হচ্ছে ডেবিট। আয়, অনুপার্জিত আয় ও মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট। অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, এটা হচ্ছে দায়। খরচ জাতীয় হিসাব সমূহ একটি হিসাবকালে আয় অর্জনের সাথে সাথে সম্পর্কিত ব্যয় নির্দেশ করে। নিচে কোনটা সম্পত্তি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। ব্যবসায় সম্পদের উপর মালিকের অধিকারকে কে বলে? মালিকানা সত্ত্ব। আমি বলেছিলাম যে একটু আগে এই প্রশ্নটির উত্তর আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে এইচএসসি 2019 ব্যাচ দিনাজপুর দিনাজপুর বোর্ডে এসেছে। এই এই নিয়ে এই এরই মাধ্যমে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে লেকচারটা সম্পূর্ণ হয়েছে। আমি নেক্সটে হচ্ছে তোমাদের হিসাব সমীকরণ যে চ্যাপ্টার, এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।